সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ হাজির রয়েছে আপনাদের সামনে। জাতিগতভাবেই আমাদের ঠোঁটে বা মুখে আজকে ফুটে রয়েছে একটা হাসি। এই হাসির কারণ কিন্তু আমরা সবাই জানি যে খুলনার মাঠে মুশফিক বাহিনী দুর্দান্ত এক জয় উপহার দিয়েছে আমাদের। তবে শুধু এই কারণেই নয়, জীবনের নানা ক্ষেত্রে, অর্থাৎ ক্রিকেট মাঠেই শুধু নয়, জীবনের নানা ক্ষেত্রে আমাদের হাসি উপহার দেওয়ার জন্য অবিরল পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আরো অনেকেই। যেমন স্মাইল ফাউন্ডেশন, তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, বিশেষ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমাদের আজকের আলোচনার টপিক সেই দুঃখী মানুষের মুখে হাসির জন্য। আর এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাঝখানে রয়েছেন স্মাইল ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট কাজী তাইফ সাদাত। তাইফ ভাই, আপনাকে আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে তার আগে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে নিতে চাই, আপনারা জানেন আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানটা শুধুমাত্র সেই সব ইয়াংদের জন্য যারা তাদের কাজের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন এবং দেশকে সমৃদ্ধ করে যাচ্ছেন। সেই সব তরুণদের মধ্যে একজন যদি আপনি হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আপনার কাজ সম্পর্কে মনে করেন যে আপনি একজন অ্যাচিভার, তবে আপনিও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দর্শকের আসন থেকে আপনি তখন নিজেকে আবিষ্কার করতে পারেন আমাদের অতিথির আসনে, যেমনটি আজকে আমাদের মাঝখানে রয়েছেন তাইফ ভাই। তাইফ ভাই, আপনি কি নিয়মিত আমাদের ইয়াং নাইট অনুষ্ঠান দেখেন? জি। আচ্ছা, আপনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন একটু যদি বলেন? না, আমি তো আপনাদের একদম শুরু থেকেই আপনাদের অনুষ্ঠান সবসময় প্রায় দেখার চেষ্টা করি। আচ্ছা। তো একসময় আমি মনে করলাম যে আমি যে কাজগুলো করছি জি, এইগুলো আপনাদের সাথে এসে শেয়ার করা যেতে পারে। অবশ্যই। তো তখন আমি আপনাদের মেইল করি ইয়াং নাইটে। আচ্ছা। এবং ওইখান থেকে একসময় আমাকে ফোন করে জানানো হয় যে আপনি ইউ আর লাইক ওয়েলকাম। অফ কোর্স, আপনার কাজ যাচাই করে আমরা করেছি যে অফ কোর্স ইউ আর ওয়েলকাম টু আওয়ার পোর্ট। জি, থ্যাংক ইউ। তাই ভাই, আমরা জানি যে স্মাইল ফাউন্ডেশন, এটা নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক কথা হচ্ছে, মিডিয়া অনেক প্রশংসা সবাই করছে। যেমন আপনাদের যে একেবারে সাম্প্রতিক আপনারা যে পঞ্চগড় এবং কুড়িগ্রামে যে শীত বস্ত্র বিতরণ করলেন, সেটা আমরা সবাই জেনেছি, মিডিয়ার মাধ্যমেই পত্রপত্রিকায় পড়েছি। তো কেমন ছিল আপনাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি? এটা আসলে আমরা যাওয়ার আগে বুঝি নাই যে আমরা তো ঢাকা থেকে শুনি যে ওইখানে অনেক শীত পড়ে বা ওইখানে মানুষ মঙ্গায় মারা যায় বা অতি দরিদ্র। জি। তো এইগুলা থেকেই আমরা চিন্তা করলাম যে প্রতি বছর তো আমরা না হয় ঢাকায় দেই, তো আমরা স্মাইল ফাউন্ডেশন করার আগে কিন্তু আমি এরকম প্রতি বছর শীতে দিয়ে আসি। আচ্ছা, দিচ্ছি আর কি। এটা কি আপনি ব্যক্তিগত উদ্যোগেই দেন নাকি? ব্যক্তিগত উদ্যোগে দেই এবং বন্ধু বান্ধবদেরকে নিয়েও তাদেরকে নিয়ে আসি যে তোমরা তোমাদের পুরনো কাপড় থাকলে সেগুলো শীতের সময় ডোনেট করো, আমরা মানুষকে দিই। তো এই বছরে আমাদের প্ল্যান ছিল যে যেহেতু ওইদিকে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, তো আমরা তখন চিন্তা করলাম যে তাহলে একটা রিস্ক নিয়েই নেই যে আমরা একদম সবচেয়ে ফার দূরে যেই জায়গাগুলো আছে, যে সব জায়গাতে সবচেয়ে বেশি শীত পড়ে উত্তরাঞ্চলে, ওই সব জায়গাতে আমরা এই শীত বস্ত্রটা বিতরণ করলে কেমন হয়। তো ওইখান থেকে আমরা ঠিক করলাম যে আমরা পঞ্চগড়ে দিব এবং কুড়িগ্রামে দিব। আচ্ছা, তো শহরাঞ্চলে না গ্রামাঞ্চলে? একদম গহীন গ্রাম যেটাকে বলা হয়, প্রত্যন্ত গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রাম যেখানে ইলেকট্রিসিটিও পৌঁছায় নাই। আচ্ছা, রাস্তাঘাটও কাঁচা রাস্তা বেশিরভাগ জায়গাতে, এবং পাকা রাস্তা অনেক জায়গাতে নাই। এইসব জায়গাগুলোতে আমরা এবার দিয়ে আসছি। তো ওইখানে যে ভাই আসলে আমরা নিজেরা অবাক হয়ে গেছি যে মানুষ এত গরিব কিভাবে হতে পারে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যে ওইখানের মানুষ কাপড় তো অনেক দূরের কথা, খাবার জন্যই তারা 2 বেলা ভাত পায় না। জি। আমি ওদের অনেকের সাথে কথা বলে শুনলাম যে তোমরা কি খাও, তো বললো যে আমরা কলার গাছের ভিতরে যেই সাদা একটা ইয়ে থাকে ওইটা তারা পুরাই খায়, অথবা কলা গাছের বা বিভিন্ন গাছের শিকড় বাকড় এগুলো তারা পুরাই খায়। কলা গাছের ভিতর যে সাদা অংশটা থাকে, রাইট, কলা গাছের ভিতর, কলার ভিতর না? না 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 না। আচ্ছা, ওটা তারা সিদ্ধ করে খায়? সিদ্ধ করে খায়, তাদের এখানে খাবার একদমই নাই, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় যে এই এলাকাতে ওদের কাছে তো আপনার শীতের কাপড় তো এটা অনেক বড় একটা ব্যাপার, খাবারটা আরো বড় দরকার। রাইট। আচ্ছা, আপনারা কি খাবার নিয়ে গেছিলেন না কাপড় নিয়ে গেছিলেন? এইবার আমরা শুধু কাপড় নিয়ে গেছিলাম। জি। তো আমরা ওইখানে যে আপনার এই যেমন আমরা পঞ্চগড়ে 3টা গ্রামে দিয়েছি। এই 3টা গ্রাম আমার এক বন্ধু এখানে আছেন, ওয়াহিদ ভাই, উনি পঞ্চগড় থেকে। তো উনাকে আমি বলেছিলাম যে আপনারা সবচেয়ে গহীন 3টা গ্রাম আমাদেরকে সিলেক্ট করে দিবেন, যেই গ্রামগুলোতে আমরা যে দিয়ে আসবো। আচ্ছা। তো সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল। আমরা ঢাকা থেকে একটা বড় একটা টিম গিয়েছিলাম, 10-12 জনের, তো যে তারপর আমরা এখানে যে দিয়ে এসেছি আর কি। আচ্ছা, স্মাইল ফাউন্ডেশনের মাধ্যমে সাম্প্রতিকভাবে আপনারা ওই
গহীন 3টা গ্রামে যে আপনাদের শীত বস্ত্র দিয়ে এসেছেন। পঞ্চগড়েও 3টা গ্রামে, কুড়িগ্রামেও 3টা গ্রামে। আচ্ছা, এরকম। আর কুড়িগ্রামের জন্য ওখানে ছিল আমার এক ভাই জাফর ইকবাল, উনার বাসা কুড়িগ্রামে, তো উনি এখান থেকে সব ঠিক করে দিয়েছিলেন আর কি। আচ্ছা, এই তাই ভাই আপনি যে বলছিলেন যে এখানে আমরা খাবারের ব্যাপারটা যে মানুষ ওইভাবে খাদ্য গ্রহণ করে, ওইখানে কি তখন শীতের কারণে কি তখন খরা চলছে নাকি? আসলে শীতের কারণে শুধু খরা না, ওই এলাকাটা আপনারা তো জানেন যে যেহেতু এখানে ফারাক্কাবাদ বিভিন্ন কারণে আপনাদের টোটাল আমাদের নর্থ বেঙ্গলটাই আস্তে আস্তে ডেজার্টের দিকে চলে যাচ্ছে, ওখানে অনেক কিছু হয় না আর কি। ল্যান্ড আছে প্রচুর, কিন্তু ওইখানে বেশি একটা ওরা ফসল চাষ করতে পারে না। তো শুধু ওইটা না, খরার জন্য না, এবং তারা ওখানে তো চাষবাসও সেরকম করতে পারে না যেহেতু জমি এরকম ভালো নেই। সো আলটিমেটলি কাজের অভাবেই তারা আপনার আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে। আপনি খেয়াল করে দেখবেন ঢাকা শহরে কিন্তু বেশিরভাগ রিক্সা চালায় যারা, এটা কিন্তু ওই এলাকা থেকেই। আচ্ছা, কাজ নেই বলে কিন্তু তারা বাধ্য হয়ে ঢাকায় এসে তারা রিক্সা চালাচ্ছে। সেটাই। তো এই যে আপনারা আপনার এই শীত বস্ত্র বিতরণ করলেন, আমরা জেনেছি যে তার আগে এই শীত বস্ত্র সংগ্রহের জন্য আপনারা একটি কনসার্ট আয়োজন করেন, সেটা কোথায় করেছিলেন? এটা আমরা ঢাকায় গুলশানেকে করেছিলাম, একটা রেস্টুরেন্টে। তো আপনার এখানে আমাদের কনসার্টটা করার মেইন উদ্দেশ্যটা ছিল যে যেহেতু আমরা যে কাজগুলো করছি, আমরা যে কাপড়গুলো কালেক্ট করছি, এগুলো মেইনলি গার্মেন্টস থেকে আমরা কাপড়গুলো কালেক্ট করছি। যে বিভিন্ন গার্মেন্টস স্টোরে কাপড়গুলো পরে আছে, আমরা তো ওনাদেরকে অ্যাপ্রোচ করে বলছি, ভাই আপনাদের যে কাপড়গুলো পরে আছে এগুলো আপনারা তো কিছু কাজ করছেন না, এগুলো আমাদেরকে দিয়ে দেন। সো ওইখান থেকে আমরা এই কাপড়গুলো বেশিরভাগ কালেক্ট করেছি। তাই ভাই আমরা আপনার সাথে কথা বলছিলাম, দর্শক অনেকক্ষণ ধরে ফোনে ওয়েট করে আছে, আমাদের ফোন আসছে প্রচুর, তা আমরা দর্শকের ফোনটা রিসিভ করবো। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম দর্শক। জি প্লিজ নামটি বলে কোশ্চেনটি করুন প্লিজ দর্শক। আমি রাসেল বলছি, একটু তাইফের সাথে কথা বলতে চাচ্ছি। শিওর ভাইয়া, কথা বলুন। হ্যালো জি ভাই, আমি রাসেল, কি খবর? হ্যাঁ বন্ধু, তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। আর আমি সরি ফর দ্যাট, তোমার সাথে আমার পঞ্চগড় যাওয়ার কথা ছিল, যেতে পারি নাই। তো তুমি আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন তাদের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকতে পারো, কারণ আমরা আসলেই জানি না যে আমাদের দেশের মানুষের যারা রুট লেভেল আছে তাদের অবস্থা কি, তারা কি অবস্থায় আছে। আমরা যারা ঢাকাতে যারা বসবাস করি, আমাদের কোনো আইডিয়া নাই অ্যাকচুয়ালি ওখানে কি হচ্ছে, মানুষ কি খেয়ে থাকছে। একটা শীতের কাপড় তো অনেক দূরের ব্যাপার, রাইট? তো মানুষ যারা জানে না, বা তুমি অনেক কিছু করে যাচ্ছ, করছো, চেষ্টা করছো আমার বেস্ট লেভেল যে, তো জানানোর চেষ্টা করো যে মানুষ কি অবস্থা। দর্শক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। যে আসলে তাই ভাই আপনারা যে চেষ্টা করে যাচ্ছে মানুষের জন্য, যে স্মাইল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কথা বলছিলাম যে আপনার কনসার্টে নিয়ে, কিন্তু তার আগে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে স্মাইল ফাউন্ডেশন আসলে কি নিয়ে কাজ, কি কি বিষয়গুলো নিয়ে কাজ করছে। আমরা জানি যে আমার স্মাইল ফাউন্ডেশনের আপনাদের একটা ডকুমেন্টারি আছে, এটা নিয়ে আপনারা করেছেন, আমরা কি তাহলে ডকুমেন্টারি দেখতে পারি? জি শিওর। আচ্ছা চলুন দর্শক, আগে স্মাইল ফাউন্ডেশন নিয়ে একটা ডকুমেন্টারি, সেটার কিছু অংশ আমরা একটু দেখে নিই এক ঝলকে।
দর্শক, আমরা দেখছিলাম স্মাইল ফাউন্ডেশনের যে ডকুমেন্টারি ক্লিপ, তার কিছু অংশ আমরা এনে তাইব ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমরা দর্শকের একটা ফোন রিসিভ করব। জি, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাত্রাবাড়ি থেকে জাকি বলছিলাম। জি জাকি ভাই, প্লিজ আপনি প্রশ্নটি করুন। আমি সাহেব ভাইয়ের কাছে অনুরোধ করতেছি যে উনি যে অনুষ্ঠান আজকে আমাদেরকে বাংলাদেশের এই দুর্যোগ পীড়িত এলাকার জন্য যে অসহায় মানুষদের পাশে যে দাঁড়াইতেছে, জি আসলে আমি ওনার সাথে সম্পৃক্ত হইতে চাই আর্থিকভাবে সহযোগিতা করে। আমি তো আর অন্য দিক দিয়ে এভাবে সহযোগিতা করতে পারবো না সময়ের অভাবের কারণে। জি উনি যদি ইসলামিক ওনাদের যে ফাউন্ডেশনটা আছে এটার যদি অ্যাকাউন্ট নাম্বার বা অন্য কোনো নাম্বার দিতেন, আমি স্বপ্রণোদিত হয়ে এখানে কিছু ডোনেট করতে চাই আমার স্বার্থ অনুযায়ী। ধন্যবাদ জাকি ভাই, আপনার অসাধারণ একটি উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ। তাইব ভাই তিনি অর্থ সাহায্য করতে চান আপনাদের, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি নিজে থেকে আমার সাথে যুক্ত হতে যাচ্ছেন। বাট এখানে আমাদের একটা পলিসিগত একটা বাধা আছে। হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি আমাদের স্ট্র্যাটেজি হলো যে যারা আমাদের সাথে যুক্ত আছে ওনাদের কারোর কাছ থেকে আমরা টাকা নিতে চাই না। আমরা প্রেফার করি যে যখন আমরা ধরেন ক্লোথস ড্রাইভ করছি, কাপড় দিতে যাচ্ছি, উনি হয়তো ওই টাকা দিয়ে উনি কাপড় কিনে দিতে পারেন, ওই টাকা দিয়ে কাপড় কিনে দিতে পারেন। অথবা যখন আমরা খাবার নিয়ে যাচ্ছি কোনো দুর্গম এলাকাতে, ধরেন আমরা যে রিসেন্টলি গেলাম আপনার বরিশালে, এই ঘূর্ণিঝড় হয়েছে যেখানে, উনি হয়তো খাবার কিনে দিতে পারেন, কাপড় কিনে দিতে পারেন, বা আমাদের স্কুলের জন্য হয়তো উনি বই কিনে দিতে পারেন। হ্যাঁ, তো এরকম অনেক অনেক অপশন আমাদের আছে। কিন্তু আপনারা সরাসরি টাকা নেন না। আমরা সরাসরি টাকাকে খুবই ডিসকারেজ করি। আচ্ছা, এটা কেন করেন আসলে? এটা আসলে হলো কি, আমাদের বাংলাদেশের তো একটা সমস্যা আছে যে যেখানে টাকা আসে ওইখানে একটা কনস্পিরেসির একটা সুযোগ তৈরি হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু স্মাইল ফাউন্ডেশন তৈরি করেছি। স্মাইল এই নামটা আসছে হলো আমার আম্মার ডাকনাম হাসি। আচ্ছা, ওইখান থেকে কিন্তু আমি এই ফাউন্ডেশনের নামটা। তো আমি চাই না যে এই একটা ভালো জিনিসের মধ্যে টাকা এখান থেকে কোনো অনিয়ম হোক আর না হোক, মানুষ যাতে কখনো কোনো কথা না বলতে পারে যে। আচ্ছা, হ্যাঁ, তো এই জন্য। আচ্ছা, আপনি যে সংগঠনের কথা বলছেন যে আপনার স্মাইল ফাউন্ডেশন, এটা আপনার মায়ের নাম হাসি, এখান থেকে এসেছে? জি জি জি। আচ্ছা, এই কারণে কি জিনিসটা নিয়ে আপনি একটু বেশি সেনসিটিভ আপনি বলতে? জি জি, খুবই 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 সেনসিটিভ। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যদি আপনি আপনার মায়ের কথা বলে আপনি বলেছেন আপনি সেনসিটিভ, তবুও আমি একটা প্রশ্ন করতে চাই যে দেখা যায় যে এই ধরনের প্রতিষ্ঠান কিছু জিনিস আমরা দেখি মাঝে মধ্যে যে শুরু হয় একটা মানুষের জন্য কিছু করার জন্য, কিন্তু একসময় দেখা যায় যে এটা এক ধরনের এনজিও সংগঠন হয়ে গেছে, যেটা ডোনার পেতে যাদের আগ্রহ থাকে বেশি। আপনাদের ভবিষ্যৎ লক্ষ্য কি এমন কিছু আছে? দেখেন, আমাদের কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো লক্ষ্য নাই। আচ্ছা, কারণ আমাদের প্রথমে টার্গেটটা শুরু হয়েছিল যে আমরা 7টা ডিভিশনে 7টা দুর্গম এরিয়াতে যেখানে কোনো স্কুল নাই, আচ্ছা, এইসব জায়গাগুলোতে আমরা এই বাচ্চাদের জন্য স্কুল করব। আচ্ছা, তো সেখান থেকে আস্তে আস্তে যখন যেখানে সমস্যা দেখছি, যেহেতু আমাদের আল্লাহর রহমতে অনেকে আমাদের সাথে আসতে চান, আমাদের সাথে কাজ করতে চান, এবং বাংলাদেশে তো আসলে সমস্যার কোনো অভাব নেই। সেটাই, তো যতটুকু আমাদের লিমিটের মধ্যে পারছি আমরা করছি। আচ্ছা, তো এখন পর্যন্ত আমাদের টাকার ওরকম কারোর কাছে যাওয়ার আমাদের ইচ্ছা নাই। এবং স্মাইল ফাউন্ডেশন কিন্তু ইটস নট এনজিও। আচ্ছা, আমরা নিজেদেরকে বলি যে আমরা কমিউনিটি বেসড অর্গানাইজেশন। আমাদের কমিউনিটিতে যদি কোনো সমস্যা থাকে, আমরা টোটালি নন পলিটিক্যাল, নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, যারা শুধু আমাদের ভলান্টিয়ারদের উপর ডিপেন্ড করি আমরা, যে শুধু আপনি আসেন, আপনি আপনার আইডিয়া নিয়ে আসেন, আপনার অ্যাডভাইস দেন আমাদেরকে, পারলে আমাদের সাথে থাকেন, সময় দেন। হ্যাঁ, আমাদের টার্গেটটা শুধু অতটুকুই আর কি। আচ্ছা, যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সকল শ্রেণীর সকল মানুষ সবাই একসাথে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে এবং যার যার সামর্থ্য অনুযায়ী সবাই মানুষের জন্য কাজ করতে পারে। আচ্ছা, তাই ভাই আপনাদের যে ভিডিও ডকুমেন্টারি, ওটার মধ্যে আমরা আপনার স্মাইল ফাউন্ডেশনের পাশাপাশি আমরা দেখেছি যে আপনার স্কুল কার্যক্রম নিয়ে কিছু জিনিস আমরা দেখেছি, তারপরে বুড়িগঙ্গা পরিষ্কার কার্যক্রম ছোট্ট একটি অংশ এখানে এসেছে। আমরা আসলে ওগুলো নিয়েও জানতে চাই, স্কুল নিয়ে জানতে চাই, বুড়িগঙ্গা প্রসঙ্গ নিয়ে জানতে চাই। এবং আমরা আপনি যে বলছিলেন আপনার যে কনসার্ট, যেটার ব্যাপারে আপনি বলছিলেন যে মানুষের জন্য আপনারা বিনিময় মূল্য রাখেননি, কি রেখেছিলেন সেটা সম্পর্কে জানতে চাই। কিন্তু তার আগে আমরা ছোট্ট একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এখনই, সাথেই থাকুন আমাদের।